আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইনফেকশাস ডিজিজের 4th পার্ট। জাস্ট কয়েকটা প্যারাসাইট সম্পর্কে ডিসকাস করা হইছে। এর মধ্যে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট আমার দেশে যেটা কমন আরকি, ম্যালেরিয়া অ্যান্ড কালাজ্বর। আর এর বাইরে হচ্ছে টক্সোপ্লাজমোসিস, এটাও মাঝে, মাঝে পরীক্ষায় আসে। এমিবিয়াসিস এবং জিয়ারডিয়াসিসও পরীক্ষায় আসতে পারে। আর স্লিপিং সিকনেস অ্যান্ড সেগাস ডিজিজ, এই দুটা এফসিএস খুব একটা আসে না। ইউজুয়ালি এমআরসি পরীক্ষাগুলোতে বেশি আসে একটু। আমাদের ফার্স্ট ডিজিজ যেটা, সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া কয়েকটা অর্গানিজম দিয়ে হইতে পারে। আমরা নামগুলো সবাই জানি মোটামুটি। ফেলসিপেরাম, ভাইভ্যাক্স, ওভালি, ম্যালেরিয়া অ্যান্ড নলেসি। এটা ট্রান্সমিট হয় বাই ফিমেল অ্যানোফিলিস মসকিটোস। লাইফ সাইকেল আমাদের খুব একটা দরকার নেই, জাস্ট হাইলাইট করা মার্কগুলো একটু দেখে রাখতে পারেন। এখানে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে মেসোজয়েডস যেটা, সেটা হচ্ছে রেড ব্লাড সেলকে ইনভেট করে। তাহলে এটা পরীক্ষা আসতে পারে, হুইচ ফর্ম ইনভেটস রেড ব্লাড সেল। দেন হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অ্যান্ড ওভালি may persist in liver cells as dormant from hypnocyte. আর এটা অনেক সময় পরীক্ষায় আসে যে ভাইভ্যাক্স এবং ওভালি লিভারে কোন ফর্মে থাকে, বা ম্যালেরিয়ার কোন কোন স্পিসিস ডরমেন্ট স্টেজে থাকতে পারে। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, নসেলি, নলেসি অ্যান্ড ম্যালেরি have no persistent exocytic phase, but reproduction of fever may result from multiplication of parasites in red cells. তাহলে ভাইভ্যাক্স অ্যান্ড ওভালি এই দুটা হচ্ছে এক্সোসাইটিক সাইকেল আছে, মানে আরবিসির বাইরেও এরা থাকতে পারে। কোথায় থাকে? লিভারে থাকে অ্যাজ এ ফর্ম অফ হিপনোজয়েডস। আর প্লাজমোডিয়াম, ম্যালেরি, ফ্যালসিপারাম এইগুলোর ক্ষেত্রে এই ধরনের লিভারে কোনো স্টেজ নেই বা হিপনোজয়েড কোনো ফর্ম নেই। এরা থাকে মেইনলি ব্লাডে এবং আরবিসিতে। প্লাজমোডিয়াম ভাইরাস অ্যান্ড ওভালি যেহেতু লিভারের ডরমেন্ট অবস্থা থাকতে পারে, সো এদের ক্ষেত্রে রিল্যাপস কেস হইতে পারে। এই ডরমেন্ট গুলো যদি অ্যাক্টিভেট হয় তখন রিল্যাপস হইতে পারে। আর ম্যালেরিয়া এবং ফ্যালসিপারামের ক্ষেত্রে হয় রিক্রুডেসেন্স। এটা হয় যদি এই দুইটা স্পিস যদি ইফেক্টিভলি ক্লিয়ার না হয় ব্লাড থেকে, তাহলে এটা যদি ব্লাডে পারসিস্ট করে, ট্রিটমেন্ট যদি কমপ্লিট না হয় বা ইনএফেক্টিভ হয়, সেক্ষেত্রে এটা ব্লাডে পারসিস্ট করতে পারে, আবার ইনফেকশন হইতে পারে। আর ভাইভ্যাক্স এন্ড ওভালি এই দুটো হচ্ছে লিভারে হিপনোজাইট অবস্থা থাকতে পারে, সেটা রিঅ্যাক্টিভেট হয়ে পুনরায় আবার হচ্ছে যে ফিভার হইতে পারে, ডিজিজটা হইতে পারে। তাহলে এখান থেকে ইনফরমেশন ইম্পর্টেন্ট হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাস এন্ড ওভালি হিপনোজাইট ফর্ম আছে, লিভারে থাকতে পারে ডরমেন্ট অবস্থায়, অ্যান্ড দেন রিল্যাপস হইতে পারে। আর ম্যালেরিয়া এবং ফ্যালসিপারাম এদের হচ্ছে ব্লাডের বাইরে অন্য কোনো স্টেজ নাই, তবে এদের ক্ষেত্রে যদি ইনএফেক্টিভ ক্লিয়ারেন্স হয়, সেক্ষেত্রে এগুলো ইনফেকশনটা পারসিস্ট করতে পারে এবং পরবর্তীতে আবার রিক্রুডেন্স হইতে পারে। ফ্যালসিপারামের মধ্যে একটি ইম্পর্টেন্ট হচ্ছে hemolysis is most severe with Plasmodium falciparum, which invades red cells of all ages. Vivax and ovally preferentially invade younger cells and Plasmodium malady normoblast. সবগুলো যদি মনে না থাকে তাহলে একটু মনে রাখলে হবে যে ভাইরাক্স, ওভালি এবং ম্যালেরিয়া এগুলো হচ্ছে স্পেসিফিক কিছু সেলকে এফেক্ট করে, কিন্তু ফ্যালসিপারাম যেটা, সেটা সব ধরনের রেড সেল, নর্মোব্লাস্ট হোক, তারপরে এক্সোব্লাস্ট হোক, ম্যাসিভ রেড ব্লাড সেল হোক, সবগুলোকে এফেক্ট করবে। সেই কারণে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে হিমোলাইসিসটা বেশি হবে, পেশেন্টের অ্যানিমিয়াটা বেশি সিভিয়ার হবে। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বা ম্যালেরিয়ার ক্ষেত্রে যে হিমোলাইসিসটা হয়, এটা হয় ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, নন ইমিউনো ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হবে। সো পেশেন্টগুলোর ক্ষেত্রে হিমোগ্লোবিনের হইতে পারে। যদি সিভিয়ার হিমোলাইসিস হয়, সেক্ষেত্রে পেশেন্টের ইউরিনটা ডার্ক হইতে পারে, এটাকে বলে ব্ল্যাক ওয়াটার ফিভার বলা হয়। যেহেতু পেশেন্টের ফিভার থাকে, ইউরিনটা ডার্ক কালার থাকে। আর ব্ল্যাক ওয়াটার ফিভার তাহলে কাদের ক্ষেত্রে বেশি হবে? যে স্পিসির ক্ষেত্রে হিমোলাইসিস বেশি, তার মানে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে।
এরপরে কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে যেগুলোর ক্ষেত্রে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ইনফেকশন হওয়ার রিস্কটা একটু কম থাকে, যেমন সিকল সেল ডিজিজ, থ্যালাসেমিয়া, তারপর গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রেজ ডিফিসিয়েন্সি, HLA-B53, দেন হিমোগ্লোবিন এফ সি আর হিমোগ্লোবিন এস। তাহলে এগুলো হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে প্রোটেক্টিভ। এই ধরনের যদি কোনো হিমোগ্লোবিনোপ্যাথি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ইনফেকশনের রিস্কটা কম থাকে। আর প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যেটা, সেটা হচ্ছে যাদের ডাফি ব্লাড গ্রুপটা থাকে না তাদের ক্ষেত্রে কম হয়। প্লাজমোডিয়াম ভাইভাক্স ক্যান নট এন্টার এয়ার সেলস দ্যাট ল্যাক ডাফি ব্লাড গ্রুপ। তাহলে এগুলো হচ্ছে মাইনর ব্লাড গ্রুপ কিছু থাকে, তাহলে যাদের ক্ষেত্রে ডাফি ব্লাড গ্রুপটা থাকে না তাদের ক্ষেত্রে ভাইভাক্স ইনফেকশন কম হবে। এরপর ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স আমরা মোটামুটি সবাই জানি। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যে টিপিক্যাল সিনারিও থাকে সেখানে আমাদের দেশে পার্সপেক্টিভ চিন্তা করি, তাহলে পেশেন্ট একটা হিল ট্র্যাকে ট্রাভেলিং হিস্ট্রি থাকতে পারে, অথবা দেখা যাবে রেসিডেন্সি হিল ট্র্যাকের জন্য থাকতে পারে, বিশেষ করে চিটাগাং, খাগড়াছড়ি বা বান্দরবান। এর সাথে পেশেন্টে কি থাকবে, হাই গ্রেড ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর থাকতে পারে। পেশেন্টের নিউরোলজিক্যাল কমপ্লিকেশন থাকতে পারে, যেমন পেশেন্টের ডেলিরিয়াম থাকতে পারে, সিজার থাকতে পারে, কোমা থাকতে পারে। আর ইনভেস্টিগেশন করলে আমরা কি পাবো, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট পাবো, হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া পাবো, হিমোলাইসিস ফিচার পাবো। এছাড়া পেশেন্টের থ্রোম্বোসাইটোপেনিয়া থাকতে পারে। তাহলে মেইন ইম্পর্টেন্স হচ্ছে পেশেন্টের রেসিডেন্স কোথায়, বা পেশেন্টের রিসেন্ট কোনো ট্রাভেলিং হিস্ট্রি আছে কিনা। এর হচ্ছে কমপ্লিকেশনস আর সিভিয়ার ম্যানিফেস্টেশন অফ ফ্যালসিফায়াম ম্যালেরিয়া। তাহলে এখান থেকে সবগুলো পড়া লাগবে। আমাদের নিউরোলজিক্যাল চিন্তা করি, তাহলে পেশেন্টের সেরেব্রাল ম্যালেরিয়া হলে কোমা হইতে পারে, কনভালশন হইতে পারে, পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে, পাইরেশন হইতে পারে, লাংস হইতে পারে অ্যাসপিরেশন নিউমোনিয়া এন্ড অ্যাকুট পালমোনারি এডিমা, কিডনিতে অ্যাকুট কিডনি ইনজুরি, তারপর সিভিয়ার অ্যানিমিয়া হতে পারে। যেহেতু পেশেন্টের থ্রোম্বোসাইটোপেনিয়া হয় এবং এই পেশেন্টের ক্ষেত্রে অনেক ডিআইসি হওয়ার রিস্ক থাকে, সো পেশেন্ট স্পন্টানিয়াস ব্লিডিং এন্ড কোয়াগুলোপ্যাথি হতে পারে। এই যে সিভিয়ার কেসে পেশেন্টের শকে চলে যেতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। তাহলে কি কি কন্ডিশনস হতে পারে, এগুলো একটু ইম্পর্টেন্ট। এরপর আছে হাইপার প্যারাসিটেমিয়া। কখন বলবো, যখন মোর দেন 10% অফ সার্কুলেটিং ইরেথ্রোসাইটস আর প্যারাসাইটিস্ট হবে। টোটাল যে ইরেথ্রোসাইট গুলো আছে এর মোর দেন 10% যদি প্যারাসাইট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হাইপার প্যারাসিটেমিয়া। এবং এই ক্ষেত্রে পেশেন্টের ট্রিটমেন্ট অপশন হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। স্পেসিফিক থেরাপির মধ্যে এখানে রয়েছে আইভি আর্টিসনের ট্রিটমেন্ট পরে অবশ্য আলাদা আসবে। আর অ্যান্টিভাইরাল যে ড্রাগ গুলো আছে এগুলো অ্যাডভাইসের মধ্যে একটা পড়া রাখা লাগবে, সেটা হচ্ছে মেফ্লোকুইন পোস্ট ম্যালেরিয়াল নিউরোলজিক্যাল সিনড্রোমে রিস্ক বাড়ায়, একটা জানলে হবে। ফিচার্স অফ প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ইনফেকশনস। তাহলে এটা পার্টিকুলারলি হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে কমপ্লিকেশন হওয়ার রিস্ক থেকে বেশি। জাস্ট একটু রিডিং করলে হবে, এর আগে আমরা যেগুলো ডিসকাস করছি মোটামুটি সেগুলো আবার আসছে এখানে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অ্যান্ড ওভালি ইনফেকশনস, এটা আমরা অলরেডি পড়ছি। এগুলোর ক্ষেত্রে রিল্যাপস হতে পারে ডিউ টু ডরমেন্ট স্টেজ লাইক হিপনোজাইড ইন লিভার। প্লাজমোডিয়াম ম্যালেরি অ্যান্ড নলেসি, এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট আছে ক্রনিক প্লাজমোডিয়াম ম্যালেরি ইনফেকশনস। কেন ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে পারে অ্যান্ড লং টার্ম নেফ্রোটিক সিনড্রোম করতে পারে। নেফ্রোটিক সিনড্রোম আমরা যখন পড়ছিলাম, নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি যেটা, এটা একটু সেকেন্ডারি কজ ছিল। এর মধ্যে ছিল ইনফেকশন লাইক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, দেন হচ্ছে ম্যালেরিয়া ইনফেকশন। ম্যালেরিয়ার মধ্যে মেইনলি করে কোনটা, প্লাজমোডিয়াম ম্যালেরি। এটা অনেক সময় পরীক্ষায় আসে, ম্যালেরিয়া কোন স্পিসিসটা গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে পারে বা নেফ্রোটিক সিনড্রোম করতে পারে। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা র্যাপিড ডায়াগনোসিসের জন্য র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করতে পারি। আর যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ফিজিক্যাল ব্লাড ফিল্মের থিক ফিল্ম অ্যান্ড থিন ফিল্ম করতে পারি। আর এখানে স্টেন ইউজ করি জিএমসি স্টেন। থিক ফিল্ম এবং থিন ফিল্মের ইম্পর্টেন্স কি, এটা পরীক্ষা অনেক সময় আসে।
তাহলে থিক ফিল্মের ইম্পর্টেন্স হচ্ছে যদি লো লেভেল প্যারাসাইটেমিয়া থাকে, তাহলে প্যারাসাইট লেভেল যদি কম থাকে সেক্ষেত্রে ডায়াগনোসিসে হেল্প করে। আর থিন ফিল্ম হেল্প করে টু কনফার্ম ডায়াগনোসিস, তারপর আইডেন্টিফাইং স্পিসিস অ্যান্ড ইন প্লাজমোডিয়াম ফ্যালসিফার ইনফেকশন টু কোয়ান্টিফাই প্যারাসাইট লোড। তাহলে থিক ফিল্ম আমাদের হেল্প করবে ডায়াগনোস কনফার্ম করার ক্ষেত্রে, এটা সেন্সিটিভিটি বেশি এবং লো লেভেল প্যারাসাইট থাকলেও আমরা ডায়াগনোস করতে পারবো। থিন ফিল্ম হচ্ছে কনফার্ম করতে হেল্প করবে, কোন স্পিসিস দিয়ে হয়েছে এটা জানতে হেল্প করবে। আর যদি ফ্যালসিফার দিয়ে ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা প্যারাসাইট লোডটা জানতে পারবো। তাহলে কোনটার কি ইম্পর্টেন্স এটা পরীক্ষা আসে। এরপর একটা জিনিস পরীক্ষা আসতে পারে যে কোন ফর্মে আমরা কোন স্টেজ গুলো দেখতে পারি। তাহলে প্লাজমোডিয়াম ফ্যালসিফারামের ক্ষেত্রে ইউজুয়ালি শুধু রিং ফর্মটা পাওয়া যায় পিভিএফ করলে। আর আদার স্পিস যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা সাইটিক সাইকেলের যে স্টেজ গুলো আছে সবগুলো স্টেজে পাইতে পারি, লাইক রিং ফর্ম, প্রোপোজাইট অ্যান্ড সাইজেন্ট। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় আসে প্লাজমোডিয়াম ফ্যালসিফারামের ক্ষেত্রে কোনটা কোনটা পাওয়া যায়, আদার স্পিসের ক্ষেত্রে কোনটা কোনটা পাওয়া যায়। এরপর বাকি যেগুলো আছে একটু রিডিং দেখতে পারেন, পরীক্ষার জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। দেন হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্টটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট করার জন্য আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করে নেবো প্রথমে। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফারাম আর একটা হচ্ছে নন ফ্যালসিফারাম ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ফ্যালসিফারামের ক্ষেত্রে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা মাইল্ড আর একটা হচ্ছে কমপ্লিকেটেড। মাইল্ডের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন হচ্ছে কোআর্টেমিথা, এর মধ্যে কি থাকবে আর্টেমিথা অ্যান্ড লুমেফ্যান্ট্রিন কম্বিনেশন। আর যদি কমপ্লিকেশনস ডেভেলপ করে পেশেন্টের বা সিভিয়ার ফ্যালসিফারাম ম্যালেরিয়া হয় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হবে হচ্ছে আইভি আর্টিসোনেট। এই দুইটাই পরীক্ষায় আসে। তাহলে মাইল্ড ফর্মে হচ্ছে কোআর্টেমিথা, আর কমপ্লিকেটেড অল সিভিয়ার প্লাজমোডিয়াম ফ্যালসিফারাম ম্যালেরিয়ার ক্ষেত্রে আইভি আর্টিসোনেট। সিভিয়ার ম্যালেরিয়া আমরা কখন বলবো, যখন প্যারাসাইট কাউন্ট মোর দেন 2% থাকবে অথবা কোনো কমপ্লিকেশন ডেভেলপ করবে। আর যদি প্যারাসাইট কাউন্ট মোর দেন 10% হয় অর্থাৎ হাইপার প্যারাসাইটেমি হয় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট চয়েস এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। তাহলে আমরা তিনটা ট্রিটমেন্ট পেলাম, একটা হচ্ছে কোআর্টেমিথাল ফর মাইল্ড ম্যালেরিয়া, কমপ্লিকেটেড অর সিভিয়ার ম্যালেরিয়া ক্ষেত্রে আইভি আর্টিসোনেট, আর যদি সিভিয়ার হাইপার প্যারাসাইটেমি হয় মোর দেন 10% ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে এক্সচেঞ্জ ট্রান্সমিশন। তাহলে ফ্যালসিফার ম্যালেরিয়া ক্ষেত্রে তিনটেই জানা লাগবে। এরপর আসে নন ফ্যালসিফার ম্যালেরিয়া। তাহলে বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রিফার থেরাপি হচ্ছে ক্লোরোকুইন প্লাস প্রিমাকুইন। আর যদি কোনো পেশেন্টের বা কোনো এরিয়াতে যদি ক্লোরোকুইন রেজিস্ট্যান্স থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কোআর্টেমিথা। এখানে একটা জিনিস আছে যে প্রিমাকুইন কেন ইউজ করা হয়। তাহলে একটু আগে আমরা বললাম প্লাজমোডিয়াম ভাইভেক্স এন্ড ওভালে এই দুইটা কি থাকে, হিপনোজয়েড ফর্ম থাকে লিভারে থাকে, এটা হিপনোজয়েড ফেজ ইন লিভার। এই হিপনোজয়েড ফেজটাকে ডিস্ট্রয় করার জন্য আমরা ইউজ করতে পারি দুইটা ড্রাগ, একটা হচ্ছে প্রিমাকুইন আর একটা হচ্ছে ট্যাফেনোকুইন। এর মধ্যে প্রিমাকুইনটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই প্রিমাকুইনটা আমরা হচ্ছে ক্লোরোকুইনের সাথে কম্বিনেশন ইউজ করি। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। একটা আসতে পারে নন ফ্যালসিফার ম্যালেরিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন কি, সেকেন্ড আসতে পারে ক্লোরোকুইন রেজিস্ট্যান্স এর কি ইউজ করবো, আর থার্ড আসতে পারে আমরা প্রিমাকুইন কেন ইউজ করি, অথবা হিপনোজয়েড ফেজটাকে ডিস্ট্রাকশন করার জন্য আমরা কোন ড্রাগ ইউজ করতে পারি। তাহলে প্রিমাকুইনটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট। প্রিমাকুইনের একটা অ্যাডভান্স ইফেক্ট হচ্ছে এটা সিভিয়ার হিমোলাইসিস করতে পারে ইন দোজ হু আর গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্ট। তাহলে পরীক্ষা আবার ঘুরায় কোশ্চেন আসতে পারে যে কোন একটা পেশেন্টের আমরা হচ্ছে প্রিমাকুইন এবং ক্লোরোকুইন দিয়ে ট্রিটমেন্ট করতে যাচ্ছে, আমাদের কোনো স্ক্রিনিং টেস্ট করা লাগবে কিনা বা কোনো প্রিকশন নেওয়া লাগবে কিনা। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কোনো পেশেন্ট আমরা প্রিমাকুইন দিতে চাই সেক্ষেত্রে আমরা গ্লুকোজ 6-ফসফেট এটা লেভেলটা দেখতে পারি, যেটা ডেফিসিয়েন্সি আছে কিনা। যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রিমাকুইন ড্রাগটা দিতে পারবো না। তাহলে প্রিমাকুইনে কয়েকটা ইম্পর্টেন্স আমরা পাইলাম। ফার্স্ট হচ্ছে এটা হিপনোজয়েড ফর্মকে ডিস্ট্রাকশন করতে হেল্প করে, রিল্যাপস প্রিভেন্ট করতে হেল্প করে। সেকেন্ড হচ্ছে প্রিমাকুইন দিলে কি হতে পারে, যাদের গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি তাদের ক্ষেত্রে সিভিয়ার হিমোলাইসিস হতে পারে। সো প্রিমাকুইন দেওয়ার আগে আমাদেরকে গ্লুকোজ 6-ফসফেট লেভেলটা চেক করতে হবে।
প্রিভেনশন খুব একটা আসে না, জাস্ট কয়েকটা ড্রাগের নাম জানলে হবে, যে কোন কোন ড্রাগ দিয়ে আমরা প্রোফাইলিক্স করতে পারি, ম্যালেরিয়া হওয়ার আগে প্রিভেন্টিভ থেরাপি দিতে পারি। তাহলে এর মধ্যে আছে ক্লোরোকুইন, অ্যাটোবাকুইন, প্লাস প্রোগুয়ানিল, ডক্সিসাইক্লিন, আর হচ্ছে মেফ্লোকুইন। ক্লোরোকুইনের একটা অ্যাডভার্স ইফেক্ট একটু জানা লাগবে। আমরা এর আগে হাইড্রোক্সি ক্লোরোকুইন যখন বলছিলাম তখন বলছিলাম যে পেশেন্টগুলো রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে। তাহলে ক্লোরোকুইন এবং হাইড্রোক্সি ক্লোরোকুইন দুইটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে রেটিনোপ্যাথি করতে পারে। এটা ক্লোরোকুইনের ক্ষেত্রে বেশি কমন হাইড্রোক্সি ক্লোরোকুইনের থেকে। আর এই কারণে পেশেন্টগুলোকে রেগুলার অপথ্যালমিক এক্সামিনেশন করতে হবে, পেশেন্টের ভিজুয়াল অ্যাকুইটি অ্যান্ড কালার ভিশন এই দুটো চেক করতে হবে। এর পাশে ট্রাইপ্যানোসোমিয়াসিস, তাহলে এটা দুইটা টাইপ আছে, একটা হচ্ছে আফ্রিকান আর একটা হচ্ছে আমেরিকান। আফ্রিকানটাতে মেইনলি আছে নিউরোলজিক্যাল ফিচার্স গুলো থাকে, আর আমেরিকানে থাকে মেইনলি হচ্ছে জিআইডি ফিচার্স গুলো থাকে। এটা এফসিএস পরীক্ষা খুব একটা আসে না, ইউজুয়ালি এমএসসি পরীক্ষাগুলোতে বেশি আসে। তো এটা আমরা এখানে খুব একটা ডিসকাস করতে যাচ্ছি না। আমেরিকানটা একটু পড়ে দেখতে হবে, কারণ এটার সাথে অন্য একটা ডিজিজের মিল আছে। তাহলে আমেরিকান ট্রাইপ্যানোসোমিয়াসিস বা সেগাস ডিজিজ, এটা হয় কিসের মাধ্যমে? ট্রাইপ্যানোসোমা ক্রুজি। এটার ইম্পর্টেন্স কি? এটা কয়েকটা ডিজিজ করতে পারে, যেমন মায়োকার্ডিটিস করতে পারে, ক্রনিক ক্ষেত্রে কার্ডিওমেগালি অ্যান্ড কার্ডিয়াক অ্যানিউরিজম করতে পারে, আর ডাইজেস্টিভ ফার্ম ডিজিজ মানে জিআইটি তে কি করতে পারে? এটা ফোকাল মায়োসাইটিস করতে পারে, অ্যান্ড ডিসকন্টিনিউয়াস লেশনস অফ ইন্ট্রামুরাল মায়োন্ট্রিক প্লেক্সাস। তাহলে আমরা যখন জিআইটি পড়ছিলাম তখন বলছিলাম যে জিআইটি যে নার্ভাস সিস্টেম এটা কন্ট্রোল হয় এন্ট্রিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে। এখানে কি থাকে? মায়োন্ট্রিক প্লেক্সাস থাকে, আর একটা হচ্ছে মেসনার্স প্লেক্সাস থাকে। তাহলে এই মায়োন্ট্রিক প্লেক্সাসকে যদি ডিস্ট্রাকশন করে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে পেশেন্টের? এখানে হচ্ছে মেইনলি এফেক্ট হচ্ছে ইসোফেগাস এন্ড কোলনে, এবং এখানে মেগা ইসোফেগাস এন্ড মেগা কোলন সমস্যা হতে পারে, মানে ইসোফেগাসটা এবং কোলনটা ডাইলেটেড হয়ে যেতে পারে। তাহলে হার্টে ক্রনিক ফেজে এটা বেশি ইম্পর্টেন্ট। ক্রনিক ফেজে কি করতে পারে? একটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, এর ফলে কার্ডিয়াক ডাইলেশন, অ্যারিথমিয়া, হার্ট ব্লক এন্ড সাডেন ডেথ হতে পারে। আর এন্ট্রিক নার্ভাস সিস্টেমে মায়োন্ট্রিক প্লেক্সাস বা অলভেক্স প্লেক্সাস যেটা, এটাকে ডিস্ট্রাকশন করার কারণে এলিমেন্টারি সিস্টেমের বিভিন্ন পার্টসের ডাইলেশন হতে পারে, মেইনলি হচ্ছে কোলন এবং ইসোফেগাস। তাহলে ডাইলেট হলে এটাকে বলা হয় মেগা কোলন এন্ড মেগা ইসোফেগাস। তাহলে এই মেগা ইসোফেগাস বা ডাইলেটেড ইসোফেগাস এটা একটা ডিজিজে পড়ে, সেটা হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়া। তাহলে পরীক্ষার সময় কোশ্চেন আসে যে অ্যাকালেশিয়া কার্ডিয়া মিমিক করে কোন প্যারাসাইট ইনফেকশনে, বা অ্যাকালেশিয়া কার্ডিয়া একটা সিনারিও দিতে পারে, দিয়ে বলতে পারে চেস্ট এক্স রে ডাইলেটেড ইসোফেগাস পাওয়া গেছে, বা বেরিয়াম সোল এক্স রে করে ডাইলেটেড ইসোফেগাস পাওয়া গেছে। এই ধরনের ফাইন্ডিংস কোন ধরনের প্যারাসাইট ইনফেকশনে পাওয়া যেতে পারে? অ্যান্সার ট্রাইপ্যানোসোমা ক্রুজি। আর এমআরসিপির ক্ষেত্রে ট্রাইপ্যানোসোমা ক্রুজি আর ট্রাইপ্যানোসোমা ব্রুসি, যেটা দুইটা ডিজিজ ডিটেলস পড়া লাগবে উইথ ট্রিটমেন্ট। এফসিএস এর জন্য এখান থেকে ট্রিটমেন্ট বেজে তো কোশ্চেন খুব একটা আসে না। টক্সোপ্লাজমোসিস, তাহলে টক্সোপ্লাজমোসিস এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা এফসিবিএস এমআরসি সব পরীক্ষার জন্য লাগবে। তাহলে এটা হচ্ছে একটা ইন্টারসেলুলার প্যারাসাইট। তাহলে ইন্টারসেলুলার প্যারাসাইট আমরা বেশ একটা পড়ছি, এটা এর আগে আমরা বলছি যে ইন্টারসেলুলার প্যারাসাইট গুলো এক্সাম্পল আলাদা লিখে রাখতে এবং পড়তে হবে। টক্সোপ্লাজমোসিস ইম্পর্টেন্ট হচ্ছে এটা ইউজুয়ালি হয় কাদের কন্ট্যাক্ট থাকলে? ডোমেস্টিক ক্যাট। তাহলে ডোমেস্টিক ক্যাটের কন্ট্যাক্ট, এটার সাথে আমরা দুইটা ডিজিজ পড়লাম। এর আগের দিন আমরা পড়ছিলাম ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, যেটা হচ্ছে বার্টনলা হ্যান্সলি দিয়ে, আর আজকে বলা হচ্ছে টক্সোপ্লাজমোসিস। তাহলে পরীক্ষা আমরা যখন কোনো কোশ্চেন সলভ করবো তখন ওখানে দেখবো যে এটার সাথে ক্যাট এক্সপোজার বা ক্যাটের কন্ট্যাক্টে হিস্ট্রি দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই ডিজিজ গুলা আলাদা করে চিন্তা করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 40 to 60% অফ প্রেগনেন্ট ফিমেলস আর সেরো পজিটিভ ফর টক্সোপ্লাজমা গন্ডি, এবং এটা হচ্ছে প্রেগনেন্সির জন্য বেশি ক্ষতিকর ইনফেকশনটা। আরেকটা হইতে পারে অ্যাজ এ অপরচুনিস্টিক ইনফেকশন ইন পিপল উইথ এইচআইভি। তাহলে এখানে আমাদের
যখন আমরা এসবি সিনারিও দেখবো সেক্ষেত্রে আমাদের তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এইচআইভি পেশেন্ট কিনা, পেশেন্ট প্রেগনেন্ট কিনা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ক্যাটের সাথে ক্যাট কন্ট্যাক্ট আছে কিনা। তাহলে এই তিনটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে এটা সিমটমস গুলো বেশি পাওয়া যায় হচ্ছে লোকালাইজড অর জেনারেলাইজড পেইনলেস লিম্ফেডিনোপ্যাথি। এটা হচ্ছে মেইন কমপ্লেন থাকে। এর সাথে সিস্টেমিক সিমটমস থাকতে পারে। সিস্টেমিক সিমটমস এর মধ্যে থাকতে পারে ফিভার, ম্যালাইজ, ফ্যাটিক, মাসেল পেইন, সোর থ্রোট, হেডেক। সবগুলো নন স্পেসিফিক। আচ্ছা, প্রেগন্যান্সির ক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট? কারণ এটা হচ্ছে কনজেনিটাল ইনফেকশন করতে পারে। এর ফলে কি হতে পারে? রেটিনোকরয়েডাইটিস হইতে পারে। তাহলে এই জন্য আমাদের এটা আলাদা করে সিগনিফিকেন্ট ফর প্রেগনেন্ট ওমেন। কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস, তাহলে কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস হলে সেক্ষেত্রে আমাদের লং টার্ম সিল কি হতে পারে? একটা তো আমরা অলরেডি পড়লাম, রেটিনোকরয়েডাইটিস, এছাড়া মাইক্রোসেফালি এবং হাইড্রোকেফালাস হতে পারে। এখানে প্রেগনেন্সিতে ক্যাট কন্ট্যাক্ট অ্যাভয়েড করে চলার কথা বলা হয়। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কি করতে পারি? একটা হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট করে আমরা অ্যান্টিবডি দেখতে পারি। যদি কোনো পেশেন্টের আমরা টক্সোপ্লাজমা স্পেসিফিক আইজিএম লেভেল বেশি পাই, তাহলে এটা ইন্ডিকেট করে পেশেন্টের অ্যাকিউট ইনফেকশন আছে। আর আইজিএম যদি নেগেটিভ থাকে তাহলে এটা ভার্চুয়ালি অ্যাকিউট ইনফেকশন রুল আউট করে দেয়। এছাড়া আমরা হচ্ছে আইজিজি ডিটেক্ট করতে পারি। এখানে একটু টেস্টের নামটা একটু পড়ে লাগবে, সেভিন ফিল্ডম্যান ডাই টেস্ট। এটা অনেক সময় পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা মেইনলি দেখবো সেলুলার টেস্ট করে টক্সোপ্লাজমা স্পেসিফিক আইজিএমটা দেখবো। এছাড়া হচ্ছে সেভিন ফিল্ডম্যান ডাই টেস্ট বা ইনজেক্ট ফ্লুসেন্ট অ্যান্টিবডি টেস্টও করতে পারি। ম্যানেজমেন্টের মধ্যে ইউজুয়ালি পেশেন্টগুলি অ্যাসিম্পটোমেটিক থাকে এবং খুব একটা ট্রিটমেন্ট লাগে না। যদি ইমিউনো কম্পোনেন্ট ইমিউনো কম্পিটেন্ট যদি সাবজেক্ট হয় তাহলে তাদের ক্ষেত্রে এটা সেলফ লিমিটিং ডিজিজ, তেমন কোনো ট্রিটমেন্ট লাগবে না। তবে যদি সিভিয়ার ও প্রোগ্রেসিভ ডিজিজ থাকে, পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাহলে বিশেষ করে যদি এইচআইভি পেশেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে এবং এই ট্রিটমেন্টটা পরীক্ষায় আসে। তাহলে এখানে আমরা কি কি ইউজ করি? সালফার ডায়াজিন, পাইরিমিথামিন অ্যান্ড ফোলিনিক অ্যাসিড। তাহলে এটা তো এমআরসি পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট। এফসিস পরীক্ষা আসতে পারে যে এটা কি ট্রিটমেন্ট করবো। এটা আপনাদের কোনো একটা পরীক্ষা আমি এইটা পাইছিলাম কি কোশ্চেন হিসেবে। ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, ক্যাট কন্ট্যাক্ট আছে, পেশেন্ট লিম্ফেডিনোপ্যাথি, ফিভার, ম্যালাইজ এই ধরনের ফিচার্স নিয়ে আসছে। পেশেন্টটা হচ্ছে যে টক্সোপ্লাজমা অ্যান্টিবডি পজিটিভ, ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে ক্ষেত্রে? তাহলে ইমিউনো কম্প্রোমেন্ট হলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট লাগবে না, কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ হলে এই পেশেন্টগুলোকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। এরপর আসি আমরা লেশম্যানিয়াসিস। লেশম্যানিয়াসিস হচ্ছে একটা ইন্ট্রাসেলুলার প্রোটোজোয়া। তাহলে ম্যালেরিয়া, কালাজ্বর, টক্সোপ্লাজমা আর এদিকে আমরা পড়ছিলাম রিকেটশিয়া, এগুলো সবই হচ্ছে ইন্ট্রাসেলুলার। ট্রান্সমিশন হয় কিসের মাধ্যমে? লেশম্যানিয়া ট্রান্সমিট হয় স্যান্ড ফ্লাই মাধ্যমে। এরপর এখান থেকে কয়েকটা জিনিস আমাদের লাগে প্রায়, একটা হচ্ছে প্রোমেস্টিগোট আর একটা হচ্ছে এমএসটিগোট। তাহলে ফ্ল্যাজেলাল প্রোমেস্টিগোট আর ইন্ট্রোডিউসড বাই দ্য ফিডিং ফিমেল স্যান্ডফ্লাই। তাহলে স্যান্ডফ্লাই যেটা থাকে সেটা হচ্ছে প্রোমেস্টিগোট। তাহলে এটা যখন হিউম্যান বাইট করবে বা বাইটের মাধ্যমে এটা যখন ব্লাডে পাঠাবে, তখন ব্লাডে ফার্স্ট যে ফর্মটা আসবে সেটা থাকবে প্রোমেস্টিগোট। এই প্রোমেস্টিগোটস আর দেন টেকেন আপ বাই নিউট্রোফিলস which undergo apoptosis and then engulfed by macrophage in which pairs is transformed into MST goat, which is called LD body or Leishman Donovan body. তাহলে আমরা মেইনলি হচ্ছে যেটা ইনজেকশন করে দেখি সেটা হচ্ছে এলডি বডি। আর স্যান্ড বাইটের মাধ্যমে আমাদের ব্লাড যেটা আসে সেটা হচ্ছে প্রোমেস্টিগোট। তাহলে ব্লাডে থাকতেছে প্রোমেস্টিগোট। আর অর্গান গুলোতে আমরা যখন ইনভেস্টিগেশন করে চেক করি তখন আমরা ইউজুয়ালি এমএসটিগোটটা দেখি বা এলডি বডি দেখি আর কি। Sandflies live in hot and humid climates in cracks and surfaces of mud or straw house. তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের ইকোনমিক কন্ডিশন এবং কোন ধরনের জায়গা থাকে এটা ইম্পর্টেন্ট।
যদি আমরা ওয়ার্ডের পেশেন্ট সেক্ষেত্রে হিস্ট্রি নিতে হবে যে তারা কাঁচা ঘরে থাকে কিনা, মেঝেতে ঘুমায় কিনা, মানে মাটিতে ঘুমায় কিনা বা খড়ের ঘর কিনা। তাহলে গরম আবহাওয়া আর হচ্ছে মাটি বা খড়ের ঘর এইগুলা হচ্ছে স্যান্ড ফ্লাইজ এগুলোতে বেশি থাকে। তাহলে এই ধরনের হিস্ট্রিও অনেক সময় পেশেন্ট দিয়ে থাকতে পারে। আর আমাদের যে সিনারি গুলো পাই পরীক্ষায়, এখানে হচ্ছে পেশেন্টের রেসিডেন্সিয়াল এরিয়া বা ট্রাভেল হিস্ট্রি এটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তাহলে কালাজার এন্ডেমিক জোন কোনগুলো আছে এইগুলো আমাদেরকে জানা লাগবে। বিশেষ করে ময়মনসিংহের আশেপাশে জোনগুলো, তারপরে উত্তরাঞ্চলের কিছু এরিয়া এগুলাতে কালাজার প্রিডোমিনেন্ট থাকে। তাহলে এই ধরনের আমাদের যদি পরীক্ষার সিনারি দিয়ে দেয় যে কেউ এই ধরনের এরিয়া থেকে আসছে বা রিসেন্টলি এই ধরনের এরিয়াতে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কালাজার চিন্তা করতে হবে। তাহলে আমাদের দেশের পার্সপেক্টিভে বা আমাদের পরীক্ষাগুলোর সিনারিও যেগুলো থাকে, এখানে ট্রাভেল হিস্ট্রির মধ্যে দুইটা বেশি ইম্পর্টেন্ট, একটা ম্যালেরিয়ার জন্য একটা কালাজারের জন্য। মানে এমএসসি পরীক্ষাগুলোতে ট্রাভেল হিস্ট্রি এটা জানার জন্য কোন কোন দেশে কোন কোন ডিজিজ বেশি এগুলো জানা লাগে। আর আমাদের দেশের পার্সপেক্টিভে আমাদের এই দুইটা জানা লাগবে যে ম্যালেরিয়া এন্ডেমিক জোন কোনগুলা, কালাজার এন্ডেমিক জোন কোনগুলা। তাহলে আমাদের পরীক্ষায় বেশি আসে ভিসুয়াল লিসনারশিস বা কালাজার। পেশেন্টগুলো কি থাকে, ইনিশিয়ালি হচ্ছে হাই গ্রেড ফিভার থাকতে পারে উইথ চিলস এন্ড রাইগর, এন্ড দেন হচ্ছে ফিভার ইন্টেন্সিটি আস্তে আস্তে কমে যায় এবং একটা সঙ্গে পেশেন্ট অ্যাকুরেলও থাকতে পারে এবং পেশেন্টের রিল্যাপস হতে পারে মাঝে মাঝে। তো পরবর্তী যে ফিভার গুলো থাকবে এগুলো ইউজুয়ালি লেস ইন্টেন্স থাকে। তার মানে ইনিশিয়ালি থাকবে হাই গ্রেড ফিভার এবং আস্তে আস্তে ইনক্রিজটা কমতে থাকবে। ফিভারের সাথে পেশেন্টে কি থাকতে পারে, স্প্লেনোমেগালি থাকতে পারে, হেপাটোমেগালি থাকতে পারে। পেশেন্টের ব্ল্যাকিশ ডিসকালারেশন বা পিগমেন্টেশন থাকতে পারে। এক্সামিনেশন করলে আমরা কি পাবো, মডারেট টু সিভিয়ার অ্যানিমিয়া। আর ইনভেস্টিগেশন করলে থ্রোম্বোসাইটোপেনিয়া পাওয়া যেতে পারে, হাইপো অ্যালবুমিনিয়া পাওয়া যেতে পারে। তাহলে কালোজারের পেশেন্ট অনেক সময় হাইপো অ্যালবুমিনিয়ার কারণে পেশেন্টের ইডিমা, অ্যাসাইটিস বা জেনারেলাইজ ইডিমা এন্ড সুয়েলিং ডেভেলপ করতে, যেটাকে আমরা এনাসার্কা বলি। আর এই পেশেন্টগুলোর ক্ষেত্রে পেশেন্টগুলো ইমিউনো কম্প্রোমাইজ থাকে এবং সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। তাহলে কি কি পাইলাম, একটা হচ্ছে ফার্স্ট গুলো থাকবে হচ্ছে পেশেন্টের রেসিডেন্সিয়াল এরিয়া বা ট্রাভেলিং হিস্ট্রি। সেকেন্ড থাকবে হচ্ছে পেশেন্টের ফিভার থাকবে, অর্গানোমেগালি থাকবে, বিশেষ করে স্প্লেনোমেগালি। পেশেন্ট অ্যানিমিক থাকবে, ইনজেকশন করলে প্লেটলেট কাউন্ট কম পাবো, অ্যালবুমিন অ্যামাউন্ট কম পাবো। ইনজেকশন ফাইন্ডিংস এগুলো বলছে প্যানসাইটোপেনিয়া থাকতে পারে, এটা বিভিন্ন কম্বিনেশন থাকতে পারে। পেশেন্টের অ্যানিমিয়া থাকতে পারে শুধু, অথবা অ্যানিমিয়ার সাথে থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া যে কোনো কম্বিনেশন থাকতে পারে, অথবা তিনটা সেল কাউন্টই কম থাকতে পারে, মানে প্যানসাইটোপেনিয়া থাকতে পারে। এগুলোর ক্ষেত্রে পলিক্লোনাল হাইপার গামাগ্লোবিনা থাকতে পারে, অ্যালবুমিন কম তো আমরা বললামই। আচ্ছা, পরীক্ষা যেটা কোশ্চেন আসছিল যে কনফার্মেটরি টেস্ট কোনটা, তাহলে ডেমনস্ট্রেশন অফ এমএসটি গোট অর এআরডি বডি ইন স্প্লেনিক ইসমিয়ার, দিস ইজ দ্য মোস্ট এফিসিয়েন্ট মিনস অফ ডায়াগনোসিস বা কনফার্মেটরি বা মোস্ট স্পেসিফিক যেভাবে কোশ্চেন আসুক, তাহলে অ্যান্সার হবে ডেমনস্ট্রেশন অফ এমএসটি গোট ইন এলডি বডি ইন স্প্লেনিক ইসমিয়ার। তাহলে এই টেস্ট করার জন্য আমাদেরকে অবশ্যই স্প্লেনিক অ্যাসপায়ার করতে হবে। তাহলে কনফার্মেটরি টেস্ট হচ্ছে স্প্লেনিক অ্যাসপাইরেশন বা স্প্লেনিক পাংচার যেটা বলে। তাহলে স্প্লেনিক অ্যাসপাইরেশন বা স্প্লেনিক পাংচার করে আমরা কি দেখবো, এমএসটি গোট বা এলডি বডি দেখবো। এটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। আর র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করার জন্য আমরা কি করতে পারি, RQ39 স্ট্রিপ টেস্ট করতে পারি। তাহলে এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে র্যাপিড টেস্ট আমরা কোনটা করতে পারি। ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক ধরনের ট্রিটমেন্ট অপশন আছে, আমাদের ক্ষেত্রে একটা মনে রাখলে হবে, লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি। এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস বা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। এরপর পোস্ট কালাজার ডার্মাল লেশমিনাসিস। তাহলে নামের মধ্যে আছে পোস্ট কালাজার, তাহলে কালাজারের হওয়ার পরে হবে এটা হচ্ছে ডার্মাল লেশমিনাসিস, মানে পেশেন্টের স্কিন ম্যানিফেস্টেশন থাকবে। This occurs in a small minority of patients, 1 to at least 3 years after initiation. তাহলে লেশমিনাসিস হওয়ার পরে একটা লম্বা সময় গিয়ে পেশেন্টের এই ধরনের ডার্মাটোলজিক্যাল কমপ্লেক্সন ডেভেলপ করতে পারে। এখন ডার্মাটোলজি আমরা কি কি ফিচার্স পাবো, পেশেন্টের ম্যাকুল থাকতে পারে, প্ল্যাক থাকতে পারে, নোডিউল থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে নোডিউলস। মানে ম্যাকিউল, প্যাপিউল, নোডিউল, প্ল্যাক, চারটা জিনিস থাকতে পারে। মেইনলি সাইট কোথায় হয়, ফেসে এটা বেশি থাকে।
স্পেশালি দ্য এরিয়া অ্যারাউন্ড জি। এছাড়া পেশেন্টের বডিতে হাইপোপিগমেন্ট ম্যাকুলা থাকতে পারে, ইউজুয়ালি কোনো সিস্টেমিক সিমটমস থাকে না, অ্যান্ড স্পন্টেনিয়াস হিলিং অকার্স। তাহলে অনেক স্কিন কন্ডিশন আছে যেগুলো স্পন্টেনিয়াসলি হিল হয়ে যায়, কিন্তু পিকেডিএলটা ইউজুয়ালি হিল হয় না এবং এদের সাথে কোনো সিস্টেমিক সিমটমস থাকে না। ডায়াগনোসিস হচ্ছে ইউজুয়ালি ক্লিনিক্যাল, তবে কনফার্ম করার জন্য আমরা স্লিট স্মিয়ার কালচার করতে পারি। ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি লং ডিউরেশন ট্রিটমেন্ট লাগে। আমরা সোডিয়াম স্টেবল গ্লুকোনেট ইউজ করতে পারি, অ্যাম্পোটেসিন বি ইউজ করতে পারি, মিল্টেফোস ইউজ করতে পারি। আচ্ছা, ট্রিটমেন্ট থেকে আরেকটা জিনিস যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিকেডিএল patients are a human reservoir and focal outbreaks have been linked to patients with PKDL in areas previously free of visceral leishmaniasis. এই কথাটা ইম্পর্টেন্স হচ্ছে, অনেক সময় দেখা যায় কোন এলাকায় কাজের কোনো পেশেন্ট নাই, কিন্তু সাডেনলি অনেক আউটব্রেক হইতেছে বা অনেক পেশেন্ট এখন কাজে পাওয়া যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আশেপাশে কোনো পিকেডিএল এর পেশেন্ট আছে কিনা। তাহলে পিকেডিএল বা পোস্ট কালাজার ডালমাল লিশমিয়াসিস এই পেশেন্ট গুলা এই যে ফোকাল আউটব্রেক এটা সোর্স হিসেবে কাজ করতে পারে। তাহলে এটা আমাদের প্র্যাকটিস লাইফে ইম্পর্টেন্ট। আমরা যদি এখানে পেশেন্ট পাই ফ্রিকোয়েন্টলি কোনো একটা এরিয়াতে, যেখানে আগে কালাজের পেশেন্ট ছিল না বা আগে থাকলো হয়তো রিসেন্টলি সেখান থেকে এই বেশিরভাগ পেশেন্ট ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছে, বাট নতুন করে আবার অনেক কালাজের পেশেন্ট পাওয়া যাচ্ছে এখন। তাহলে সেখানে আমাদেরকে সার্চ করতে হবে আশেপাশে কোনো পিকেডিএল এর পেশেন্ট আছে কিনা। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে প্র্যাকটিস লাইফের জন্য বেশি ইম্পর্টেন্ট। এবার সেই অ্যামিবিয়াসিস। তাহলে অ্যামিবিয়াসিস হয় মেইনলি হচ্ছে এন্টামিবিয়া হিস্টোলাইটিকাল মাধ্যমে এবং হয় এটা সিস্টেম মাধ্যমে। তাহলে হেলমিন্ট যখন আমরা পড়বো এবং প্যারাসাইটের ক্ষেত্রে আমাদের মানে ইনফেকশনটা কিসের মাধ্যমে হচ্ছে এটা অনেক সময় পরীক্ষা করছে না, এটা কি সিস্ট নাকি ট্রোপোজাইট, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটা ছড়ায় হচ্ছে বাই ওয়াটার অর আনকুকড ফুডস কন্টামিনেটেড বাই হিউম্যান ফিসেস। আর এটা যে প্যাথোলজি যেটা করে, তাহলে এটা ছড়াই দিচ্ছে সিস্টেম মাধ্যমে এবং এটা প্যাথোলজি করেছে বাই ট্রোফোজাইটস। Trophozoites emerge from the cyst in small bowel and enter large bowel, invades mucous membrane of large bowel, producing lesions that are maximal in cecum. তাহলে এমিবিয়াসিস বা ইনফেমিক হিস্টোলাইটিকা মেইনলি আমাদের প্যাথোলজিটা করছে কোথায়? সিকামে বা লার্জ বাওয়েলে। সিকামে এটা কি করতে পারে? আলসার করতে পারে, আলসার থেকে সিভিয়ার হেমোরেজ হইতে পারে। Amybic trophozoites can be carried to liver in a portal venule. তাহলে পোর্টাল ভেনাস সিস্টেমের মাধ্যমে এটা জিআইটি থেকে লিভার যেতে পারে এবং লিভারে গিয়ে এটা কি করে? মাল্টিপ্লাই র্যাপিডলি অ্যান্ড ডিস্ট্রয় লিভার প্যারেনকাইমা কজিং অ্যান অ্যাবসেস। তাহলে একটা হচ্ছে এটা অ্যামিবিক ডিসেন্ট্রি করতে পারে, আবার জিআইটি থেকে হেপাটিক ভেনাস সিস্টেমের মাধ্যমে লিভারে যে এটা হেপাটিক অ্যাবসেস করতে পারে। হেপাটিক অ্যাবসেসে আমরা যে কন্টেন্ট পাই এটা ইনিশিয়ালি থাকে হচ্ছে পিঙ্কিশ কালার এবং লেটার এটা কালার হয় চকলেট ব্রাউন কালার, রিসেম্বলিং অ্যানকোভি সস। তাহলে এক ধরনের সস পাওয়া যায় যেটা কালার সাথে এই অ্যাবসেসের কালারের অ্যাবসেসের যে কন্টেন্ট এটা কালার মিল থাকে। তাহলে এই কালারটা কেমন পাওয়া যায়? চকলেট ব্রাউন কালার। এইটা ইম্পর্টেন্ট। তাহলে এন্টামিবিয়া হিস্টোলাইটিকা বা এমবিএস এর দুইটা ডিজিজ প্রেজেন্টেশন হতে পারে, একটা হচ্ছে ইন্টেস্টিনাল আর একটা হচ্ছে লিভার অ্যাবসেস। ইন্টেস্টিনাল এমবিএস এ কি হয়? অ্যামিবিক ডিসেন্ট্রি থাকে। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টে থাকবে হচ্ছে ব্লাডি ডায়রিয়া, এর সাথে পেশেন্টের ম্যাল অ্যাবজর্পশনের ফিচার থাকতে পারে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে ইন রাইট লোয়ার কোয়াড্রেন্ট মিমিকিং অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যামিবিক লিভার অ্যাবসেস মেইনলি হয় কোথায়? রাইট হেপাটিক লোবে। পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, ডিসকমফোর্ট থাকতে পারে, হাই গ্রেড ফিভার উইথ সোয়েটিং থাকতে পারে, মার্ক সিস্টেমিক সিমটমস থাকতে পারে, পেশেন্টের টেন্ডার হেপাটোমেগালি থাকতে পারে। এছাড়া পেশেন্টের কাফ থাকতে পারে আর হচ্ছে রেফার পেইন থাকতে পারে ইন রাইট শোল্ডার। ইনভেস্টিগেশন কি করবো আমরা? যদি ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস হয়
সেক্ষেত্রে আমরা মাইক্রোস্কোপিক স্টুল এক্সামিনেশন করতে পারি। স্টুল এক্সামিনেশন করলে কি পাওয়া যাবে? মোটাইল ট্রোফোজাইট কন্টেনিং আরবিসি। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ট্রোফোজাইট, এবং এটা থাকে মোটাইল। ট্রোফোজাইট মোটাইলিটি ডিক্রিজেস র্যাপিডলি অ্যাজ দ্য স্টুল প্রিপারেশন কুলস। তাহলে স্টুল প্রিপারেশনটা যত দেরি হবে তত ট্রোফোজাইটের মোটালিটি কমে যাবে এবং ডায়াগনোসিসে তত সমস্যা হবে। এই কারণে আমরা যদি এন্টেরোভেন্সুলাইটিকা এটা যদি ডায়াগনোস করতে চাই তাহলে ফ্রেশ স্টুল স্যাম্পল ইউজ করতে হবে এবং র্যাপিডলি এটা ইনভেস্টিগেট করতে হবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে ফ্রেশ স্টুল স্যাম্পল লাগবে এবং উইদিন 30 to 60 মিনিটস এটা ল্যাবে এক্সামিন করতে হবে। তাহলে এটা এফসিপিএস এর জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এমআরসি পরীক্ষাতে অনেকে কোশ্চেন আসে এই ধরনের, যে এন্টেরোভেন্সুলাইটিকা ধরনের সিনারিও দিয়ে তারপর দিয়ে দিতে পারে যে এই ক্ষেত্রে কি ইনভেস্টমেন্ট করব এবং স্যাম্পল কি ধরনের স্যাম্পল নিব। তাহলে আর্লি ফ্রেশ স্টুল স্যাম্পল নিতে হবে। স্যাম্পল আমরা কি দেখতে পাবো? মোটাইল ট্রোফোজাইট পাবো। আর যদি অ্যামিবিক অ্যাবসেস থাকে সেক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাফি এক্সপ্লোরেশন করতে পারি টু কনফার্ম অ্যামিবিক লিভার অ্যাবসেস। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি ওরাল মেট্রোনিডাজল অর ট্রিনিডাজল অর নিডাজল। আর টু এলিমিনেট লুমিনাল সিস্ট আমাদেরকে ইউজ করতে হবে প্যারামোমাইসিন আর ডিলক্সিনাইড ফিউরেট। এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে আমরা হচ্ছে অ্যামিবিক এন্টেরোহিস্টোলাইটিকা এটা ইনফেকশন আমরা কি কি ড্রাগ ইউজ করতে পারি। আর সেকেন্ড আরেকটা আসতে পারে সেটা হচ্ছে লুমিনাল সিস্ট এলিমিনেট করার জন্য আমরা কি ড্রাগ ইউজ করতে পারি। তাহলে এটা অনেক সময় এটা অনেকটা ম্যালেরিয়ার সাথে মিল আছে। মানে ম্যালেরিয়ার ক্ষেত্রে দুইভাবে ট্রিটমেন্ট আসে, একটা হচ্ছে হিপনোজয়েড ফর্মকে এলিমিনেট করার জন্য কি ইউজ করতে পারি, আর নর্মালি আমরা কি ইউজ করি বা প্রিমিয়া কুইনের ম্যালেরিয়া তো রোল কি। একইভাবে এখানে আসে প্যারামোমাইসিনের এন্টেরোহিস্টোলাইটিকার রোল কি আছে। তাহলে এটা হচ্ছে লুমিনাল সিস্ট এলিমিনেট করার জন্য ইউজ করা লাগে। আর কোনো পেশেন্ট যদি লার্জ অ্যাক্সেস থাকে অথবা বাস্ট হওয়ার রিস্ক থাকে অথবা আমরা যে ড্রাগগুলো ইউজ করার পর যদি রেসপন্স না করে সেক্ষেত্রে আমরা অ্যাসপিরেশন করতে পারি। দেন হচ্ছে জিআরডিয়াসিস। তাহলে অ্যামিবিয়াসিস এন্ড জিআরডিয়াসিস দুইটাই হচ্ছে ক্রনিক ডায়রিয়া করতে পারে, ইউজুয়ালি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে বেশি করে। দুইটার ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ডটা থাকে ইউজুয়ালি লং। ডিফারেন্স হচ্ছে একটা ব্লাডি ডায়রিয়া করে, জিআরডিসিস এটা ইউজুয়ালি ওয়াটারি ডায়রিয়া করে। তাহলে জিআরডিসিস বেশি হয় কাদের? চিলড্রেন, টুরিস্ট অ্যান্ড ইমিউনো সাপ্রেসড ইন্ডিভিজুয়ালস। ছড়াই কিসের মাধ্যমে? বাই ইনজেস্টিং কন্টামিনেটেড ওয়াটার উইথ সিস্ট। তাহলে এমবিএসসি ক্ষেত্রে সিস্ট ছিল, জিআরডিসি ক্ষেত্রে সিস্ট। দুইটা ক্ষেত্রেই হচ্ছে ক্যাথোনিসিস হয় বাই ট্রোপোজাইটস। ইনকিউবেশন পিরিয়ড দুইটা ক্ষেত্রে লং, ক্লিনিক্যাল ক্ষেত্রে মোটামুটি দুইটা ক্ষেত্রে সিমিলার, শুধু পার্থক্য হচ্ছে ডায়রিয়ার ক্ষেত্রে। তাহলে জিআরডিসি ইউজুয়ালি ওয়াটারি ডায়রিয়া বেশি করে। ইনভেস্টিগেশনস আমরা কি করতে পারি? স্টুল অবটেইনস এট 2 to 3 days ইন্টারভাল শুড বি এক্সামিনড ফর সিস্ট। আর এছাড়া আমরা কি করতে পারি? ডিউডেনাল অর জেজুনাল অ্যাসপিরেশন করতে পারি। ট্রিটমেন্ট সেম, ট্রিনিডাজল, মেট্রোনিডাজল অর নিটাজক্সানাইড। ক্রিপ্টোস্পোরিডিসিস, তাহলে এটা হচ্ছে অ্যানাদার কজ অফ ডায়রিয়া। এটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইচআইভি বা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টগুলো তাদের ক্ষেত্রে। একইভাবে ছড়ায় ফিকোজাল দুটে, এটাও হচ্ছে ওয়াটার ডায়রিয়া করে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প করতে পারে, ইউজুয়ালি সেলফ লিমিটিং। বাট এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে এটা ডিভাস্টেটিং হইতে পারে উইথ পারসিস্টেন্ট সিভিয়ার ডায়রিয়া অ্যান্ড সাবস্টেন্সিয়াল ওয়েট লস। তাহলে এইচআইভি পেশেন্ট যদি এরকম পারসিস্টেন্ট ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্রিপ্টোস্পোরিডিসিস না এটা মাথায় রাখতে হবে। ডায়াগনোস করতে পারি কিভাবে? বাই ডিটেকশন অফ ওসিডস ইন ফিকাল মাইক্রোস্কোপি। তাহলে এই ক্ষেত্রে আমরা স্টুল মাইক্রোস্কোপি এক্সামিনেশন করতে পারি, করলে এখানে আমরা সিস্ট পাবো। এটার ক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, এই যে সিস্ট গুলো আমরা পাই ওসিস্ট এগুলো হচ্ছে অ্যাসিড ফার্স্ট পজিটিভ। তাহলে মডিফাইড জেল নেল স্টেন যদি আমরা স্টেনিং করি তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? পিঙ্ক আর রেড কালারের অর্গানিজম পাবো,
এগেনস্ট এ ব্লু ব্যাকগ্রাউন্ড। তাহলে এটা হচ্ছে অনেক সময় পরীক্ষার কোশ্চেন আসে, বিশেষ করে এমআরসি পরীক্ষাগুলোতে, যে ক্রিপ্টোস্পোরিডিস করে সিনারি দিতে পারে। এইচআইভি পেশেন্ট ক্রনিক ডায়রিয়া প্রেজেন্ট করছে, পেশেন্টগুলোর ক্ষেত্রে ইনভেস্টিগেশন আমরা কি করব এবং করলে কি পাবো? তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? অ্যাসিড ফাস্ট পজিটিভ ও সিস্ট পাবো। কালার কি থাকবে? পিঙ্ক টু রেড এগেনস্ট ব্লু ব্যাকগ্রাউন্ড। ট্রিটমেন্ট হচ্ছে ইউজার ট্রিটমেন্ট খুব একটা দরকার না, সেলফ লিমিটিং ডিজিজ যেগুলো, যেহেতু সেলফ লিমিটিং ডিজিজ। তবে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে নিট্রাজক্সিনাইড। তাহলে এই যে একটা নাম পরীক্ষায় আসে, তাহলে কিপ্রি স্টোরিজ ইউজুয়ালি সিনারিও দিবে না, দিলে ইউজুয়ালি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট গুলোর ব্যাকগ্রাউন্ডে সিনারিও দিবে, কারণ পেশেন্টের এইচআইভি হিস্ট্রি থাকবে ইউজুয়ালি। তাহলে এই ধরনের পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমাদের নিট্রাজক্সিনাইড ড্রাগ ইউজ করতে হবে। তাহলে এগুলো ছিল আজকে আমাদের ক্লাসের টপিকস প্যারাসাইট রিলেটেড। তাহলে এখান থেকে মেইনলি ইম্পর্টেন্ট আমরা প্রথমে বলছি ম্যালেরিয়া, কালাজ্বর, টক্সোপ্লাজমা, অ্যামিবিয়াসিস এন্ড জিয়ারডিয়াসিস। এর মধ্যে ম্যালেরিয়া এবং কালাজ্বর থেকে মোটামুটি ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। আর বইয়ে যেভাবে দিয়ে আছে এইভাবে এত ডিটেলস ইউজুয়ালি লাগে না, আমাদের কমন সিনারিও মনে রাখতে হবে। ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা বললাম, পেশেন্টের একটা ট্রাভেলিং হিস্ট্রি থাকবে, অথবা পেশেন্ট বলে দিবে যে পেশেন্ট আসছে হচ্ছে পাহাড়ি এলাকা থেকে, মানে আমাদের চিটাগাং হিল ট্র্যাক যে রিজন গুলো আছে এই রিজনে সে রিসেন্টলি গিয়েছে, অথবা সেখানে এসে থাকে, প্রেজেন্ট করছে হাই গ্রেড ফিভার নিয়ে, উইচ রিসেন্ট রাইগো থাকতে পারে, সাথে পেশেন্টের অল্টার লেভেল অফ কনসিয়াসনেস থাকতে পারে, পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকতে পারে, পেশেন্টের সিভিয়ার অ্যানিমিয়া থাকতে পারে, তারপর হচ্ছে ডার্ক ইউরিন থাকতে পারে ডিউ টু ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। ইনভেস্টিগেশন করলে আমরা কি পাবো বললাম? একটা হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া পাইতে পারি, হিমোলাইসিসের ফিচার পাইতে পারি, এলডিএস রেডিকুলোসাইট কাউন্ট এগুলো বেশি থাকতে পারে, দেন হচ্ছে ফ্র্যাগমেন্টেড আরবিসি থাকতে পারে। তাহলে এই ধরনের ফিচার্স থাকবে। ডায়াগনোসিস হবে আমাদের কি? ম্যালেরিয়া, ইউজুয়ালি প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ম্যালেরিয়া। এটা হওয়ার চান্সই বেশি থাকে, কারণ এটা কমপ্লিকেশন বেশি, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকে বেশি। ডায়াগনোসিস করার জন্য আমরা কি করবো? থিক ফিল্ম এন্ড থিন ফিল্ম করবো, আর স্টেন বলছে জিএমসি স্টেন। থিক ফিল্ম আমাদের হেল্প করবে, লো প্যারাসাইট লেভেল থাকে ডায়াগনোস করতে হেল্প করবে, এটা সেন্সিটিভিটি বেশি। থিন ফিল্মের ক্ষেত্রে আমাদের এটা স্পিসিস আইডেন্টিফাই করতে বা কনফার্ম করতে, আর একটা হচ্ছে প্যারাসাইট লোড দেখতে হেল্প করবে। ট্রিটমেন্টের ভিতরে আমরা বললাম যে এটা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম নাকি হচ্ছে নন ফ্যালসিপারাম, এটা আগে দেখবো। ইউজুয়ালি বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম থাকে, আর যেগুলো এখানে নিউরোলজিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করবে ইউজুয়ালি এগুলো কমপ্লিকেটেড থাকে। তো সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হবে আইভি আর্টিসোনেট। ট্রিটমেন্ট যদি ডিটেলস পড়তে পারেন তাহলে ভালো, সবগুলো ট্রিটমেন্ট মনে রাখতে পারলে ভালো, যে কোনটা সিনিয়র আসতে পারে। তবে যদি মনে না থাকে কোনো কিছু, তাহলে একটা জায়গা মনে রাখতে হবে যে আইভি আর্টিসোনেট। পরীক্ষায় সিনিয়র দিলে বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিকেটেড ফ্যালসিপারাম ম্যালেরিয়া এটা সিনিয়র দিবে, এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস হবে আইভি আর্টিসোনেট। আচ্ছা, আমাদের হচ্ছে ইসে গ্রুপে কয়েকটা ছবি দিয়েছিলাম, এটা আলাদা করে ডিসকাস করার প্ল্যান ছিল, বাট মনে হয় না টাইম পাওয়া যাবে। তো এখানে একটু বলে দিই। ইসিজিটা কি দেখছেন সবাই? হ্যালো? ইসিজিটা ডায়াগনোসিস কি এটা?
এই সিজিটা হচ্ছে আমরা যে সিসিইউ থেকে ছবিটা তুলে নিয়ে এসেছিলাম আর কি। একটু বলতে পারবেন এটা ডায়াগনোসিস কি হবে? এটা দেওয়ার কয়েকটা কারণ আছে। এটা হচ্ছে পার্ট 1 পরীক্ষাতে লাগবে না, এমএসসি পার্ট 2 তে আসতে পারে। এরপর যারা হচ্ছে রেসিডেন্সি আছেন তাদের অসপিতে আসতে পারে, এফসিবিএস অসপিতে যে কোনো অসপি পরীক্ষা এটা আসতে পারে। আর একটা হচ্ছে এমএসসি পার্ট 2 পরীক্ষা আসতে পারে। তাহলে ইসিজি আমাদের এটা দেখি, ইসিজিতে ফার্স্টে দেখার নিয়ম হচ্ছে এটা ইসিজি পেপারের স্পিড কত। তাহলে এটা স্পিড আছে কত, 25 মিলিমিটার/সেকেন্ড। আর একটা দেখতে পাই আমাদের হাইট বা অ্যাম্পলিটিউড। তাহলে এটা হচ্ছে দুইটা লার্জ স্কয়ার আছে মানে 10 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইসিজি পেপার। এই দুটো দেখা ইম্পর্টেন্স হচ্ছে এটা যদি স্পিড 25-এর বাইরে বেশি হয়, 50 মিলিমিটার/সেকেন্ড, বা যদি কম হয় 12.5 মিলিমিটার/সেকেন্ড, বা হাইট যদি কম বেশি হয়, তাহলে আমরা যে স্ট্যান্ডার্ডাইজেশন যেগুলো আমরা জানি বা নর্মালি যেগুলো ইউজ করি এটার সাথে এটা মিলবে না। তাহলে এটাকে চেক করে নিতে হবে যে ঠিক আছে কিনা। এরপরে আমরা আমরা যেটা পার্সোনালি করি সেটা হচ্ছে রিদম দেখি যে রেগুলার আছে কিনা। রেগুলার থাকলে এরপর রেট কাউন্ট করি। রেট কাউন্ট করার রুলস কি, যদি রিদম রেগুলার থাকে সেক্ষেত্রে 300 ডিভাইডেড বাই লার্জ স্কোয়ার অথবা 1500 ডিভাইডেড বাই স্মল স্কোয়ার। তাহলে এগুলো সূত্র কই থেকে আসছে এটাও এক্সপ্লেনেশন আছে, আমরা এগুলো দিকে যাবো না এখন, এটা জাস্ট মুখস্থ করি। ক্লিনিক্যালি এত ডিটেলস ডিসকাস করতে গেলে সময় লেগে যাবে। তাহলে এখানে যদি আমরা লার্জ স্কোয়ার হিসেব করি তাহলে 1 ঘর, 2 ঘর, 3, 4, 5, 6টা আছে। তাহলে 300 ডিভাইডেড বাই 6, তাহলে অ্যারাউন্ড 50। আমরা যদি স্মল ঘর হিসেব করি, স্মল ঘর এখানে হিসেব করে একটু কঠিন হয়ে যাবে, এটা বাদ দিই। তাহলে এখানে আমরা রিদম পাইলাম হচ্ছে রেগুলার, হার্ট রেট পাইলাম হচ্ছে 50। তারপর এখানে যদি আমরা দেখি তাহলে এখানে পি ওয়েভ গুলো আছে। এখানে যদি একটু খেয়াল করি কিউআরএস কমপ্লেক্সের আগে প্রত্যেকটার আগে একটা করে স্পাইক মতন আছে। এটা কি দেখা যাচ্ছে স্পাইক গুলা? লিড টু কোথায়, একটু বড় করে দিই। যে স্পেক গুলো দেখা যাচ্ছে লম্বা লম্বা দাগ, তাহলে এগুলোকে বলা হয় হচ্ছে পেসমেকার আর্টিফ্যাক্ট বা পেসমেকার স্পাইক। তাহলে পেসমেকার আর্টিফ্যাক্ট বা পেসমেকার স্পাইক যদি আমরা পাই তাহলে এটাকে বলে পেসমেকার রিদম বা পেসমেকার ইসিজি। তাহলে এই ধরনের স্পাইক দেখলে বুঝতে হবে পেশেন্টটা পেসমেকার আছে। এখন পেসমেকারটা কি সিঙ্গেল চেম্বার নাকি ডাবল চেম্বার, এটা কি অ্যাট্রিয়াট আছে নাকি ভেন্ট্রিকলে আছে। তাহলে নর্মালি আমরা হচ্ছে পেসমেকার পাই হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সিঙ্গেল চেম্বার পেসমেকার, একটা হচ্ছে ডাবল চেম্বার পেসমেকার, সেটা একপাশে লিখে দিলে সুবিধা হবে। তাহলে একটা হচ্ছে সিঙ্গেল চেম্বার। সিঙ্গেল চেম্বার পেসমেকার গুলো ইউজুয়ালি থাকে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে অথবা রাইট ভেন্ট্রিকলে। এরপর আছে ডুয়েল চেম্বার পেসমেকার, এটা থাকবে হচ্ছে বোথ রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল। আর একটা বলে হচ্ছে বাই ভেন্ট্রিকুলার পেসমেকার, তাহলে এটা থাকে হচ্ছে বোথ রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। এটা ইউজুয়ালি ইউজ করা হচ্ছে হার্ট ফেলের পেশেন্টের ক্ষেত্রে ফর আরসিটি রিসিনকুলাইজেশন থেরাপি। তাহলে সিঙ্গেল চেম্বার নাকি ডুয়েল চেম্বার এটা আমরা বুঝবো হচ্ছে স্পাইক দেখে। যদি কোনো একটা ইসিজিতে পি ওয়েভ এবং কিউআরএস, পি এবং কিউআরএস দুইটা আগে যদি স্পাইক থাকে তাহলে এটা ইন্ডিকেট করে ডুয়েল চেম্বার। যদি অনলি কিউআরএস এর আগে থাকে যেমন এই ইসিতে আছে তার মানে এটা সিঙ্গেল চেম্বার। এখানে দেখেন আমরা যদি খেয়াল করে দেখি পি ওয়েভ গুলো যদি দেখি তাহলে পি ওয়েভ সবচেয়ে ভালো দেখা যায় কোথায়, লিড টু তে। লিড টুটা যদি আমরা খেয়াল করি যেখানে কিউআরএস কমপ্লেক্স আগে একটা স্পাইক আছে, এখানে একটা স্পাইক আছে, এখানে স্পাইক আছে, প্রত্যেকটা কিউআরএস আগে স্পাইক আছে, তার মানে এটা
ভেন্ট্রিকুলার পেসিং করতেছে। এখন যদি পি ওয়েভ গুলা দেখি, এই যে একটা পি ওয়েভ, এর আগে কোনো স্পাইক আছে? এখানে স্পাইক নাই। এখানে একটা পি ওয়েভ আছে, কোনো স্পাইক নাই। এখানে পি ওয়েভ আছে, কোনো স্পাইক নাই। এই পাশে তো নাই। তার মানে এটা শুধুমাত্র ভেন্ট্রিকলকে পেস করতেছে। পেসমেকারের যে কোড আছে, কোডে হচ্ছে আমরা 5টা লেটার ইউজ করি। 5টার মধ্যে আমাদের দরকার হচ্ছে 3টা। 5টা আমাদের সবসময় লাগে না, আমরা যদি 3 কোড মেনশন করি, তাহলে ফার্স্ট যে কোড থাকে এটা ইন্ডিকেট করে পেসিং, দেন হচ্ছে সেন্সিং, আর থার্ড হচ্ছে রেসপন্স। তাহলে এখানে আমরা কি পেলাম? ভেন্ট্রিকুলার পেসিং। এখন সেন্সিং করতেছে কোনটাকে, ভেন্ট্রিকলকে নাকি অ্যাট্রিয়াকে নাকি বোথ? এটা আমরা বুঝবো কিভাবে? এর জন্য পি আর কিউআরএস দেখি। এখানে দেখেন পি আর কিউআরএস এর মাঝখানে গ্যাপটা অনেক বেশি, এখানে আবার তার থেকে বেশি। এখানে আবার পি আর কিউআরএস এর মাঝখানে কোনো গ্যাপই নেই, খুবই শর্ট গ্যাপ। তার মানে পির সাথে এই পিএস মেকারের স্পেকে কোনো রিলেশনই নাই। অ্যাট্রিয়ার মতো বিট করতেছে, মানে স্নো রেসনের মতো ডিসচার্জ করতেছে। আর ভেন্ট্রিকল, এখানে যে পেসমেকার আছে, এর ইচ্ছা মতো পেসিং করতেছে। তার মানে এ হচ্ছে আসলে অ্যাট্রিয়াকে কোনো সেন্স করতেছে না। তাহলে মানে এ শুধু ভেন্ট্রিকলকে পেস করতেছে, সেন্সও করতেছে শুধু ভেন্ট্রিকলকে। তার মানে এটা একটা সিঙ্গেল চেম্বার পেসমেকার। তাহলে পেসিং হচ্ছে ভেন্ট্রিকুলার, সেন্সিং হচ্ছে ভেন্ট্রিকুলার। যদি এটা অ্যাট্রিয়াল সেন্সিং থাকতো, মানে অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটি সেন্স করতো, তাহলে এই পি আর কিউ আর এস একটা রিলেশন থাকতো ফিক্স। সে পি দেখার পরে তারপরে কিউ আর এস এই ভেন্ট্রিকুলারকে স্টিমুলেট করতো। যদি এরকম কোনো রিলেশন না থাকে, সিঙ্গেল স্পাইক থাকে, তার মানে ভেন্ট্রিকুলার পেসিং, ভেন্ট্রিকুলার সেন্সিং। রেসপন্সটা এইটা দেখে বোঝা যাবে না। রেসপন্স দেখতে হলে তাহলে অন্য এসিজি প্যাটার্ন আছে সেটা দেখতে হবে। এখন আসি পেসমেকার এসিজি তার কি কি ফাইন্ডিংস থাকে। এখানে কিউআরএস গুলো যেগুলো আছে এগুলো থাকবে ওয়াইড, মানে মোর দেন 120 মিলিসেকেন্ড। কেন ওয়াইড হবে? কারণ এখানে যে পেসিংটা হচ্ছে এটা ভেন্ট্রিকল থেকে। আমরা কার্ডিওলজি যখন ফিজিওলজি পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে যদি কোনো হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এটা যদি কন্ডাকশন সিস্টেমের মাধ্যমে হয়, মানে এসএ নোড, ইন্টারআর্টেরিয়াল পাথওয়ে, এভি নোড, বান্ডিল অফ হিজ, তারপর রাইট লেফট বান্ডিল ব্রাঞ্চ, এই পাথের মাধ্যমে হলে কিউআরএস এই ভেন্ট্রিকুলার যে কন্ট্রাকশন হয় বা ডিপোলেশন হয়, এটা টাইমটা থাকে খুবই শর্ট পিরিয়ড। কারণ এগুলো হচ্ছে কন্ট্রাকশন সিস্টেমের স্পিড থাকে বেশি, শর্ট পিরিয়ডের মধ্যে ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন হয়। সেই ক্ষেত্রে আমাদের কিউআরএস কমপ্লেক্স থাকে ন্যারো। আর যদি এই কন্ট্রাকশন সিস্টেমের বাইরে ভেন্ট্রিকল থেকে বা একটু কোনো জায়গায় যদি পেসিং হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই টোটাল ভেন্ট্রিকল ডিপোলেশন হইতে বা কন্ট্রাকশনের টাইম লাগবে বেশি, কিউআরএস পাওয়া যাবে ওয়াইড। এই কারণে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা পেসমেকার এগুলোর ক্ষেত্রে কিউআরএস কমপ্লেক্স ওয়াইড পাওয়া যাবে। তাহলে এটা একটা ফাইন্ডিংস। থার্ড হচ্ছে আমরা বললাম কি ভেন্ট্রিকুলার পেসিং এর ক্ষেত্রে আমাদের যে পেসমেকার থাকে এটা ইলেকট্রোড থাকে কোথায়? রাইট ভেন্ট্রিকলে। এখানে রাইট ভেন্ট্রিকলটা আগে স্টিমুলেশন হবে এবং এখানে লেফট বান্ডিল ব্রাঞ্চ প্যাটার্ন লাইক ইসিজি ফাইন্ডিংস পাওয়া যাবে। লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লকের টিপিক্যাল ফাইন্ডিংস কি? ভি1 এ আমরা মেইনলি পাবো হচ্ছে এস ওয়েভ, আর ভি6 এ ইউজুয়ালি পজিটিভ বা টল আর ওয়েভ। এখানে যদি সবগুলাতেই ডিপ ই ওয়েভ রয়েছে, তাহলে ভি1 2 তে এখানে আমরা হচ্ছে ডিপ এস ওয়েভ পাবো। এখানে যদিও ভি6 এ আর ওয়েভ হয় নাই, এখানে সবগুলোতে ডিপ ওয়েভ রয়েছে, এস ওয়েভ রয়েছে। তাহলে পেসমেকার ইসিজি এটা হচ্ছে পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে, এটা কোন ধরনের পেসমেকার, এটা ডুয়েল চেম্বার নাকি সিঙ্গেল চেম্বার, পেসিং কোনটা করতেছে, সেন্সিং কোনটা করতেছে। আর অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে পেসমেকার ইসিজিতে আমরা কি কি ফাইন্ডিংস পাইতে পারি। এরপরে আসি হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। তাহলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এটা বুঝতে হলে আমাদের আগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস একটা চার্ট দেখে আসি।
হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এমআরসি পার্ট 2 তে আসে যে হচ্ছে যে ডাটা ইন্টারপ্রিটেশন হিসেবে। আর অস্পি কোশ্চেন এরকম একটা হিমোগ্লোবিন ছবি দিয়ে ডায়াগনোসিস জানতে চাওয়া হবে। তাহলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস বুঝতে হলে আমাদের সবাইকে বুঝতে হবে যে নর্মাল হিমোগ্লোবিন কেমন থাকে আমাদের নর্মাল পার্সনে। তাহলে আমাদের নর্মাল পার্সনে এখানে যদি দেখেন নর্মাল পার্সনে আমাদের হিমোগ্লোবিন এ থাকে হচ্ছে 95 to 98%। হিমোগ্লোবিন এ টু থাকে 2 to 3.5%। আর হিমোগ্লোবিন এফ থাকে লেস দেন 1%। তাহলে এটা মোস্ট লেখা লাগবে। তাহলে আমাদের নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন এ, এটা থাকবে হাইস্ট। আজকে যে আমাদের ছবিটা দিছি এটা হচ্ছে সিকল সেল রিলেটেড, যেহেতু এখানে হিমোগ্লোবিন এস আছে তাহলে এটা আজকে আমরা পড়বো, বাকিগুলা যদি আমরা অন্য ইলেকট্রোফোরেজ ছবি পাই তখন ডিসকাস করবো। তাহলে এখানে দেখেন সিকল সেল ট্রেইট আছে আর একটা হচ্ছে সিকল সেল ডিজিজ। দুইটা আলাদা করছে কিভাবে? দুইটা ক্ষেত্রে হিমোগ্লোবিন এ টু যেটা এটা কিন্তু নর্মাল বা নিয়ারলি নর্মাল। মেইন ডিফারেন্স হচ্ছে হিমোগ্লোবিন এ। সিকল সেল ডিজিজে দেখেন হিমোগ্লোবিন এ হচ্ছে 0%, মানে অলমোস্ট কোনো হিমোগ্লোবিন এই থাকে না। আর হিমোগ্লোবিন এ সিকল সেল ট্রেটের ক্ষেত্রে থাকবে হচ্ছে 50 to 60%। আর হিমোগ্লোবিন এস যদি দেখি সিকল সেল ডিজিজের ক্ষেত্রে 80 to 95%। তার মানে অলমোস্ট সব হিমোগ্লোবিন থাকবে হিমোগ্লোবিন এস সিকল সেল ডিজিজের ক্ষেত্রে, অথবা হিমোগ্লোবিন সি যদি হিমোগ্লোবিন সি ডিজিজ হয় সেক্ষেত্রে। আর যদি সিকল সেল ট্রেট হয় সেক্ষেত্রে হিমোগ্লোবিন এস এর পার্সেন্টেজ থাকবে 35 to 45%। হিমোগ্লোবিন এ থাকবে হচ্ছে 50 to 60%। তার মানে যদি হিমোগ্লোবিন এস থাকে আমরা পাই, সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখবো, হিমোগ্লোবিন এস এর পার্সেন্টেজ কত, হিমোগ্লোবিন এ বা নর্মাল হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত। যদি সিকল সেল ডিজিজ হয়, সিকল সেল ডিজিজ, তাহলে সেক্ষেত্রে হিমোগ্লোবিন এ পার্সেন্ট থাকবে 0%, অলমোস্ট নাই, 0% বা থাকলেও খুবই মিনিমাল থাকবে। হিমোগ্লোবিন এস থাকবে ভেরি হাই লেভেলে, 80 to 95, মানে পুরোপুরি অল্টার হয়ে যাবে। নর্মাল পার্সনের ক্ষেত্রে হিমোগ্লোবিন এস থাকে না, এটা থাকে বেশি। আর এস ডিজিজের ক্ষেত্রে এসটা থাকবে বেশি, এ থাকবে না। আর যদি ট্রেট হয়, ট্রেটের ক্ষেত্রে হিমোগ্লোবিন এস থাকবে 35 to 45, মানে লেস দেন 50% এর ক্ষেত্রে থাকবে। আর হিমোগ্লোবিন এ থাকবে বাকিটা অ্যারাউন্ড 50 to 60% এরকম থাকতে পারে। হিমোগ্লোবিন এফ, হিমোগ্লোবিন এ টু এগুলো দেখে আমাদের খুব একটা দরকার নেই, ওইগুলো আরো বেশি কমপ্লিকেট কেসের ক্ষেত্রে আমাদের লাগবে। তাহলে এখন যদি এইটা দেখি যেটা দেওয়া হয়েছিল গ্রুপে, এখানে হিমোগ্লোবিন এ আছে কত 70%, হিমোগ্লোবিন ই আছে 25.8%, আর হিমোগ্লোবিন এ টু আছে 4.1%। সরি, আমরা তো হিমোগ্লোবিন সিকল সেল ডিজিজ ডিসকাস করছি, হিমোগ্লোবিন ই ডিসকাস করিনি। হিমোগ্লোবিন ইটা এখানে বক্সে দেওয়া নাই। হিমোগ্লোবিন ইর ক্ষেত্রে সেম, যদি আমরা ট্রেড চিন্তা করি সেক্ষেত্রে হিমোগ্লোবিন এ থাকবে অ্যারাউন্ড 50 to 60% বা 70%, মানে নর্মালি থেকে কম থাকবে। আর হিমোগ্লোবিন ই থাকবে লেস দেন 35%। আর যদি হিমোগ্লোবিন ই ডিজিজ হয় তাহলে সেক্ষেত্রে হিমোগ্লোবিন ই থাকবে এরকম 50 to 60%। হিমোগ্লোবিন এটা অলমোস্ট থাকবেই না, থাকলেও ভেরি লো অ্যামাউন্টে থাকবে। তাহলে এই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যদি দেখি আমরা, নর্মাল যে অ্যাডাল্ট হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এ যেটা 95 to 98% থাকার কথা ছিল, সেটা কমে গিয়ে হয়েছে 70%, বাট আছে এখনো, মোর দেন 50% রয়েছে এখনো। হিমোগ্লোবিন ই যেটা, এটা নতুন করে এখানে অ্যাপিয়ার করছে, নর্মাল পার্সেন্টের ক্ষেত্রে আমরা যেটা পাই নাই, বাট এটা আছে 25.8%, লেস দেন 35%। কোনো কোনো বইয়ের ক্ষেত্রে বলছে লেস দেন 50% থাকলে। তাহলে ট্রেটের ক্ষেত্রে হিমোগ্লোবিন এটা থাকবে কিন্তু লো অ্যামাউন্টে থাকবে, আর এর সাথে নতুন যে হিমোগ্লোবিন প্যাথেজ যেটা সেটা থাকবে। তাহলে এই পেশেন্টে যদি হিমোগ্লোবিন এর বদলে হিমোগ্লোবিন এস থাকতো 25.8%, তাহলে সেক্ষেত্রে হিমোগ্লোবিন এস ট্রেট। আর যেহেতু এখানে হিমোগ্লোবিন ই আছে 25.8%, হিমোগ্লোবিন এটা আসছে কিন্তু নর্মালি থেকে কম, তাহলে এটা হচ্ছে হিমোগ্লোবিন ই ট্রেট। এই পেশেন্টের ক্ষেত্রে যদি হিমোগ্লোবিন ই থাকতো 80 বা 90%, হিমোগ্লোবিন এ যদি থাকতো 0% বা ভেরি লো অ্যামাউন্টে,
তাহলে এটা হয়ে যেত তখন হিমোগ্লোবিন ই ডিজিজ। এটা কি বুঝতে পারছেন? ট্রেট এবং ডিজিজ এটা মোটামুটি সবগুলা ক্ষেত্রে সিমিলার, একই প্যাটার্নে আসবে আর কি। সিকল সেলের ক্ষেত্রে হোক, তারপর হিমোগ্লোবিন ই ক্ষেত্রে হোক। হিমোগ্লোবিন ইটা এখন তোলা হয় নাই, ওইটা তোলা হলে ইনশাল্লাহ একসাথে দিয়ে দেবো গ্রুপে। আর লাস্ট যেটা হচ্ছে আরেকটা এক্স রে দিছিলাম। এক্স রেটা দেওয়ার উদ্দেশ্য ছিল, এগুলো বলা হয় যে কনসিল্ড এক্স রে আর কি। মানে কিছু এক্স রেতে মানে অবভিয়াস ফাইন্ডিংস হঠাৎ করে দেখে বোঝা যায় না, মিস হয় বেশি। তাহলে আমরা ইউজুয়ালি এক্স রে যখন দেখি তখন আমরা লাং ফিল্ডটা বেশি দেখি, ট্রিয়াকিয়া শিফটেড আছে কিনা দেখি, কোনো ইফিউশন আছে কিনা দেখি, কার্ডিওমেগালি আছে কিনা দেখি। মানে কিছু কিছু পোর্শন আছে যেগুলো আমাদের মিস চলে যায় অনেক সময়। এর মধ্যে কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। একটা হচ্ছে যে অ্যাপিকাল লাং ফিল্ড যেটা, মানে অস্পিতে যে জায়গাগুলো আমাদের মিস হয় একটু কমপ্লিট হলে, তার মধ্যে এক নম্বর হচ্ছে অ্যাপিকাল লাং ফিল্ড, দুই নম্বর হচ্ছে যে মিড স্টেনাল রিজিয়ন, থার্ড হচ্ছে ভার্টিব্রা। ভার্টিব্রাতে কোনো কলাপস থাকলে এগুলো অনেক সময় মিশে যায়। এর আগে আমরা একটা পট সিরিজে এক্সরে দিছিলাম, অনেকে মিস করছেন। আরেকটা হতে পারে রিব ফ্র্যাকচার বা রিব নচিং। আর হচ্ছে সাব ডায়াফ্রাগমেটিক যদি কোনো অ্যাবসেস থাকে, তাহলে এই জায়গাগুলো একটু আমাদের খেয়াল করে দেখা লাগবে। কোনো এক্সরে যদি আমরা হুট করে কোনো কিছু খুঁজে না পাই, পরীক্ষায় একটু নর্মাল এক্সরে দিবে না, তাহলে সেক্ষেত্রে এই জায়গাগুলো আমাদের আলাদাভাবে দেখতে হবে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কি আছে একটু আমি একটু জুম করি। যেখানে মেটালিক ফুসারিং মার্ক আছে দেখেন, এখানে একটা রয়েছে, এই যে এখানে রয়েছে, এখানে রয়েছে, আর এই জায়গাগুলো রয়েছে। তাহলে এখানে মিড স্টার্ন সুচার আছে, মেটালিক সুচার। তাহলে এটা ইউজুয়ালি আমরা এই ফাইন্ডিংস গুলো কখন পাই? একটা হচ্ছে যদি পেশেন্টের সিএবিজি থাকে, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, অথবা যদি কোনো ভালভুলার হার্ট ডিজিজ সার্জারি করে, ভালভুলার হার্ট ডিজিজ। তাহলে এখানে ফাইন্ডিংসটা এই জায়গায়। তাহলে এটা হচ্ছে আমাদের দিতে পারে কোথায়? পরীক্ষা অস্কিতে দিতে পারে, যে ডেসক্রাইব দ্য চেস্ট এক্স-রে এন্ড হোয়াট আর ইউর ফাইন্ডিংস, হোয়াট আর দ্য আন্ডারলাইং কজ অফ দিস টাইপস অফ সার্জারি। অথবা এমআরসি পরীক্ষা যদি দেন, তাহলে সেক্ষেত্রে একটা সিনারিও দিয়ে দিতে পারে ভালভুলার হার্ট ডিজিজের, অথবা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজের তাকে সিনারি দিতে পারে। দিয়ে তারপরে আমাদের এক্সরে দিয়ে দিতে পারে যে পেশেন্টের কি ট্রিটমেন্ট করা হয়েছে, বা পেশেন্টের ডায়াগনোসিস এটাও দিয়ে দিতে পারে। তাহলে এক্স রে ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট, আর অস্পি ক্ষেত্রে তো ইম্পর্টেন্স আছে। তাহলে এটা আমরা আলাদা ডিসকাস করতে চাইছিলাম, কিন্তু টাইম পাই না বলে এর সাথে বলে দিলাম। আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আজকে ডিসকাশন এখানে এই পর্যন্ত ইনশাল্লাহ। ইসিজিটা একটু ভালো করে দেখবেন। ইসিজি আমরা যদি টাইম পাই সামনে আরো ইসিজি শেয়ার করবো ইনশাল্লাহ, যদি ক্লিনিক্যাল ইসিজি গুলো পাওয়া যায়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই তাহলে।